আমাদের ব্যক্তিগত নলেজ আছে বিএনপির নাম দিয়ে এই ড্রাইভারের মতো লোক যারা যুবদল করে, স্বেচ্ছাসেবক দল করে, তারা লুটপাট করছে। আপনার মেকানিজম নাই কেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আপনার চাঁদাবাজদের শুধু চেহারাটা চেঞ্জ হয়ে দেখুন। আমি যেভাবে দেখি, আমি অর্থনীতির ছাত্র না, আমি অর্থনীতি নিয়ে আলোচনা শুনলাম। তবে আমি এটুকু বুঝি আহ, যে আমেরিকা যাদেরকে হেল্প করে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ মার্শাল প্ল্যানের মাধ্যমে তারা ওয়েস্টার্ন ইউরোপকে রিবেল্ড করেছিল আফটার ওয়ার্ল্ড ওয়ার 2। তারা হুম, জাপানকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করছে, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইভেন থাইল্যান্ড। হুম, এবং তাদের সাথে যাদের সহযোগিতা ছিল তারা সুশাসন, ন্যায় বিচার এবং অর্থনীতিতে ভালো করছে। একদম মানে খোলা চোখে যদি আমি এটা বলি, অনেকে হুম, কথা বলে থাকে যে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রু প্রয়োজন হয় না। আমি এই কথার সাথে সবসময় দ্বিমত পোষণ করি। কারণ আমেরিকাকে এখনো সমালোচনা করা যায় যে তাদের পলিসি টুয়ার্ডস প্যালেস্টাইন এন্ড ইসরায়েল অথবা সৌদি আরব। সো এইটা বাদে বাকি সব জায়গা যখন আপনার লিবিয়ার গাদ্দাফি নিজের দেশের মানুষকে কুত্তা, বিড়াল, ছাগলের সাথে তুলনা করলো, দিস ইজ দ্য ওয়েস্টার্ন পাওয়ার। সে যা তাদেরকে রক্ষা করেছে। আর নাহলে তারা বুজরাট করে ফেলতো। আপনার যখন বসনিয়া হার্জিগোভিনাতে মুসলমানরা যখন নিধন হচ্ছিল সার্বদের হাতে, তখন তাদেরকে কে রক্ষা করেছিল? ইট ইজ দ্য ওয়েস্টার্ন পাওয়ার। আর আমাদের যে এই মুসলিম উম্মা আমরা বলি, ইরাক এবং ইরান 10 বছর ফাইট করলো, এবং কোনো একটি দেশে আসলে সুশাসন, ন্যায় বিচার নাই। সব জায়গায় পরিবারতন্ত্র অথবা নেস্টি রাজতন্ত্র। এবং নামে গণতন্ত্র হলে একটা কুখ্যাত একটা ফেসিজম সৃষ্টি হয়। এইভাবে আমি দেখি। তো বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে বাংলাদেশ এই 53 বছরে এমন কোন নেতা পেল না এক্সেপ্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যদি শহীদ না হতো, উনি কতটুকু ডেমোক্রেসি চর্চা করতে পারতেন, অথবা কিভাবে সেইটা কন্টিনিউ করতেন, তবে তাকে সাধুবাদ ওখানে দেওয়া যেত যে তিনি যদি বেনোভেলেন্ট অটোক্রেট হতেন তাহলে মানুষ তার সাথে থাকতো এবং বাংলাদেশ আজকে এই জায়গায় পতিত হতো না। যে এই 5ই আগস্ট 1,000 মানুষের মৃত্যু হতো না, যে একটা ক্ষমতা পরিবর্তন অথবা একটা বিপ্লবকে সফল করার জন্য। তো হুম, তার মানে কি বাংলাদেশে এই নেতৃত্ব আসছে না যে এই পলিটিক্যাল কালচার যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করলে সেখানে ভায়োলেন্স হয়, সেখানে জীবনহানি হয় এবং দেশ এবং জাতি সাফার করে। এটা তো প্রতিষ্ঠিত সত্য। সো ওই নেতৃত্ব আসে না। একজন এসে বলো তার বাবার দেশ। এই সমস্ত কারণে আমাদের এই পলিটিক্যাল কালচারটা একটা দাসত্বমূলক একটা পলিটিক্যাল কালচার সৃষ্টি হয়েছে। যে হুম, কিছু মানুষ আছে অটোমেটিক দাসত্ব মেনে নেয়। অটোমেটিক দাসত্ব মেনে নেয়, যে দাসত্বই যেন তাদের ওয়ে অফ লাইফ। এবং এই যে নেস্টি পলিটিক্যাল লিডার্স, তারা এই দাসত্বকে লালন করে, পালন করে, এবং আলটিমেটলি দেশের ক্ষতি করে। সেইখানে এই যে বিপ্লবটা ঘটলো, এই বিপ্লবকে আমি এভাবে দেখি যে তাদের যে এজেন্ডা, যে অবজেক্টিভস একদম পরিষ্কার। কি অবজেক্টিভস? সেটা হলো যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা ফেরত না আসে, লুটেরা তন্ত্র ফেরত না আসে, মাফিয়া তন্ত্র সৃষ্টি না হতে পারে, যে এই দুর্বৃত্তেই তো রাজনীতি, সেইটা যাতে শেষ হয়। এবং সেইখানে বলা হয়েছে যে এই বিপ্লবের উদ্দেশ্য সাধন করার জন্য যারা সরাসরি স্বৈরতান্ত্রিকতার সাথে জড়িত, ফেসিস্ট, ফেসিস্টের দোষর, এবং হুম, সরাসরি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যারা বেনিফিটেড পেয়েছে, তো যারা এই ফেসিস্টের যে প্রেতাত্মা, যারা দোষর এবং যারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যারা বেনিফিট পেয়েছে, তারা কিন্তু বহাল তবিয়তে এখনো রয়েছে। যে আজকে বাংলাদেশের যে একটা উপনিবেশবাদের একটা আমলাতন্ত্র সৃষ্টি হয়েছে, আপনি যে যে এখানে as a public citizen of the country, you are the owner of this country as per the constitution, যদিও এই কনস্টিটিউশন বাতিল করা উচিত বলে আমি মনে করি। তো আপনি যাবেন, দেখবেন আপনার সাথে দেখা করবেন,
ওনার সুইট উইল, অর্থাৎ গণমুখী আমলাতন্ত্র আমরা এখন পর্যন্ত সৃষ্টি করতে পারিনি। আমি সেদিন একটা এখানে একজন সিনিয়র অফিসার কাছে গেলাম, যে আমার কার্ড দিলাম, ওনার 7 দিনে আমার সাথে দেখা করার সুযোগ হয় নাই। তো আমার মতো মানুষ যদি দেখা করার সুযোগ না পাই, তাহলে সাধারণ মানুষের কি হয়? তো আপনি দেখেন তো এই এই যে এই যে স্বৈরতান্ত্রিক প্রেতাত্মা, এগুলো তো রয়ে গেছে। তাহলে এখান থেকে আপনি এইগুলোকে কারেকশন কিভাবে করবেন? কারেকশন করার উপায় হলো যে তারা যে 6 বা 7 লেয়ার প্রেতাত্মা রেখে গেছে, এই প্রথম ফার্স্ট ফেজে যারা টপ প্রেতাত্মা যেগুলো, সেইগুলোকে সরাতে হবে। এরপরে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। বাংলাদেশে 18 কোটি মানুষ, এই আঠারো এই কোটি মানুষ আপনার বিষয়টি সব ব্যারিস্টার টার্নিং সরোয়ার করে। হোসেন, আমি আমি একটু প্রশ্নটা রেখে দিই। এই প্রশ্নটি এবং এই পরামর্শটি গত কয়েক সপ্তাহ যাবত এই সরকারকে দিচ্ছে, কিন্তু এটাকে কোনোভাবে কর্ণপাত করছে না, এরকম কিছু নজির দেখা যাচ্ছে। কেন করছে না, কি কারণ বলে মনে করেন? আমি ওখানে আসছিলাম যে আমরা মিলিটারিতে দেখেছি লং কোর্স আছে, শর্ট কোর্স আছে। হুম। অফিসারদের যখন যুদ্ধের সময় প্রয়োজন হয়েছে, তখন আপনার আমি 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে, 6 সপ্তাহ ট্রেনিং দিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আজকে এই যে পুলিশ বাহিনীর অসহযোগিতা, অর্থাৎ ঘুষ ভিত্তিক যে একটা আমলাতন্ত্র, মাফিয়া তন্ত্রের যে আমলাতন্ত্র, যে যে সার্ভেন্ট অফ দ্য পিপল তারাই মাস্টার অফ দ্য পিপল হয়ে দাঁড়াই যায়, এই জিনিসটা আপনি কিভাবে ঘুরে দাঁড়াতে পারেন? যে দাঁড়াতে পারেন এইভাবে আপনি আমাদের বেকার সমস্যা হাইয়েস্ট, এবং ইউনিভার্সিটি ছেলেদের, শিক্ষিত ছেলেদের বেকার সমস্যা 12%। আপনি তাদেরকে শর্ট টার্নিং করে রিক্রুট করে এই এই পেতার তাদেরকে সরান, হাইজট করেন, গণমুখী একটা আমলাতন্ত্র আপনি সৃষ্টি করেন। সেই জায়গায় আপনার আপনার সেই প্ল্যান এবং পরিকল্পনা লাগবে। কিন্তু আমি যেমন, মামুন ভাই যেমন বলছে, আমিও সমালোচনা করব, সর্বাত্মক সহযোগিতা করব, আবার সমালোচনা করব। এই গ্রামীণ এবং এনজিও যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এইটাকে ইন্টারিম গভর্নমেন্টের নামটা পরিবর্তন করতে হবে, এইটাকে বিপ্লবী গভর্নমেন্ট। বিপ্লব, এইটা রাজনৈতিক বন্দোবস্তে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই। আপনি যখনই ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তখন এই পলিটিক্যাল পার্টির নেতারা বলে আপনার দায়িত্ব হলো শুধু নির্বাচন করা এবং রুটিন কাজ করা। তো এইটা নাম চেঞ্জ করতে হবে। এবং শুরুতেই দরকার ছিল আপনার সংবিধানটাকে বাতিল করা। স্বৈরতন্ত্রের সংবিধান, যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে, সেই সেই সংবিধান দিয়ে তো আপনি বিপ্লবের উদ্দেশ্য সফল করতে পারবেন না। আপনার বিপ্লব যখন সফল হয়, সেইটাই জনগণের সবচেয়ে ম্যান্ডেট। অশিক্ষিতর মতো যখন কোন রাজনৈতিক নেতৃত্ব বলে যে ভোটের মাধ্যমে যে সরকার আসবে সে সংস্কার করবে, 53 বছর বয়সে কোন সরকার সংস্কার করেছে? কি সংস্কার তারা করেছে? একটা বিপ্লব যখন সফল হয়, আর কোনো ম্যান্ডেটের প্রয়োজন হয় না। আপনার ইউকের মতো তারা এই এই সংবিধান বাতিল করবে, বাতিল করে অলিখিত কনভেনশন এবং প্রেসিডেন্স দিয়ে চলবে। এরপরে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবে, গণপরিষদ করবে। গণপরিষদ করে বিপ্লবের আকাঙ্ক্ষা পূর্ণ হয়, সেই কনস্টিটিউশন রচনা করবে। সেই কনস্টিটিউশনের আওতায় আপনার নির্বাচন হবে। আজকে এই 53 বছরে এটা ইট ইজ এ অপরচুনিটি টু পিপল। এটা মানুষের কাছে একটা সুযোগ, এবং বিরোধী দলগুলা যারা আমরা জাতীয়তাবাদ করি তাদের কাছে একটা সুযোগ, জাতীয়তাবাদের কাছে একটা সুযোগ। আপনাদের সাথে যে চোর ডাকাত গুন্ডা বদমাইশ এবং চরিত্রহীন লোক রয়েছে, তাদেরকে আপনারা ফেজ আউট করেন, এবং জিয়াউর রহমানের মতো ভালো মানুষকে সামনে আনেন। মুখে এইটা বলতে হবে না, ওই কাদের যেটা বলে গেছে যে এইখানে পেনিট্রেট করছে, জামাত বিএনপি পেনিট্রেট করে এই আকাম কুকাম এই সন্ত্রাসী লুটপাট করছে। আপনি একই ভাষায় কথা বলা শুরু করলেন যে এইখানে এই সন্ত্রাসীরা অথবা স্বৈরাচারের প্রেতাত্মা ঢুকে এইগুলো ঘটনা ঘটছে। আমাদের ব্যক্তিগত নলেজ আছে, বিএনপির নাম দিয়ে এই ড্রাইভারের মতো লোক যারা যুবদল করে, স্বেচ্ছাসেবক দল করে, তারা লুটপাট করছে। আপনার মেকানিজম নাই কেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আপনার চাঁদাবাজদের শুধু চেহারাটা চেঞ্জ হয়ে গেল, ফেস চেঞ্জ হয়ে গেল। তা আপনি সেটা পেপার পত্রিকা পড়েন না, আলোচনা শুনেন না। সেই জন্য আমি মনে করি যে দুইটা ঐতিহাসিক উদাহরণ দিয়ে বিএনপির আমি আমার এই শীর্ষ ক্ষেত্রে নেতাদের আলোচনা সাথে শেষ এই করব। বিষয়ে আমি কথা বলেছি, জনাব ব্যারিস্টার সরোয়ার। এই শীর্ষ নেতাদের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। শীর্ষ নেতারা যেটা বলেছে যে বিএনপি শীর্ষ পর্যায় থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটছে, তারা সেটাকে খুব ভয়াবহ ঘটনা ঘটছে বলে স্বীকার করতে চায় না। তারা মনে করছে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে, যেটি এর আগে নেওয়া হয়নি। শক্ত অবস্থান রয়েছে, তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্য।